1829 সালের 10ই এপ্রিল জন্মগ্রহণ করেন দীনবন্ধু মিত্র। একসময় এই জায়গা দিয়ে হেঁটেছেন বিভিন্ন বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র। আরও ছিল, পেছনেও এরকম ঘর ছিল। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনার এক ঐতিহাসিক স্থান চৌবেড়িয়াতে। এই চৌবেড়িয়াতেই জন্মগ্রহণ করেছিলেন নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্র। আর সেই দীনবন্ধু মিত্রের যে বসতভিটা, সেই বসতভিটার সামনেই এখন আমরা রয়েছি। চলুন আপনাদের এক ঝলকে দেখিয়ে দেবো দীনবন্ধু মিত্রের যে বসতভিটার এখন কী অবস্থা, কিভাবে আসবেন, এখানে তার যে বংশধারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলে নেব। শান্ত মনোরম পরিবেশে একদম চৌবেড়িয়া বাজারের কাছে রোডের পাশে অবস্থিত দীনবন্ধু মিত্রের এই বাড়ি। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি গোপালনগর বাজার কালী মন্দির, আর ঠিক কালী মন্দিরের বাঁ সাইড দিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা চলে গেল চৌবেড়িয়াতে। দীনবন্ধু মিত্রের বাড়িতে যেতে হলে এই রাস্তা ধরেই 13 থেকে 14 কিলোমিটার একটানা যেতে হবে আপনাদের। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনার এক ঐতিহাসিক স্থান চৌবেড়িয়াতে। এখনও ভগ্নপ্রায় দশায় রয়েছে দীনবন্ধু মিত্রের বাড়ি। বাড়ির সামনে রয়েছে এক চিলতে উঠোন, আর তার সামনেই ডান সাইডে দীনবন্ধু মিত্রের যে ভাস্কর্য, সেই ভাস্কর্য করা রয়েছে। 1829 সালের 10ই এপ্রিল জন্মগ্রহণ করেন এই মহান ঐতিহাসিক চরিত্র বলা যেতে পারে দীনবন্ধু মিত্রকে। দীনবন্ধু মিত্র সৃষ্টি করেছিলেন সেই কালজয়ী নাটক নীলদর্পণ। তিনি কাজ করতেন পোস্ট অফিসে, আর এই কাজের সূত্রেই ঘুরে বেরিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কখনো আসাম, কখনো ঢাকা, কখনো বা নদিয়াতে। তিনি যখন ঘুরেছেন তখন ঘোরার সময় তার সামনে তিনি দেখতে পেয়েছেন ইংরেজ সরকারের যে বর্বর অত্যাচার নীল চাষিদের উপর, সেই অত্যাচার। পরবর্তীতে তার নাটকের মধ্য দিয়েই ফুটে উঠেছে তার জীবনে দেখা সেই নীল চাষিদের উপর অকথ্য অত্যাচার নীল সাহেবদের। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এইখানেই সেই ঐতিহাসিক চরিত্র নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্রের সেই বসতভিটা। এইখান থেকেই সৃষ্টি হয়েছিল সেই কালজয়ী নাটক, যে নাটকের জন্য ভিত নড়ে গিয়েছিল ইংরেজ সরকারের। একের পর এক বিভিন্ন ধরনের অত্যাচার, বিভিন্ন জরিমানা। তার নাটকের আমরা যারা ইতিহাস একটু পড়েছি জানি, তার নাটকের যে ইংরেজি অনুবাদ সেটা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ সনেটের স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেছিল, যেটি বোঝার পর ইংরেজ সরকারের ভিত এতটাই নড়ে গেছিল এবং তারা এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, পরবর্তীকালে তার জন্য কিন্তু ফাইন দিতে হয়েছিল এবং সাজা হয়েছিল। আর এই যে ভগ্নপ্রায় দশা রয়েছে, এই ভগ্নপ্রায় দশা আমরা যে বাড়ি দেখতে পাচ্ছি, এই বাড়িতেই বসবাস করতেন দীনবন্ধু মিত্র। তার বাড়ির সামনেই এমন একটি স্মৃতিসৌধ করা রয়েছে, আর তার ডান পাশে এখন যে ভাস্কর্যটি তা দেখতে পাচ্ছি, এই ভাস্কর্যটি মূলত তৈরি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার জাতীয় সেবা প্রকল্পের অংশ হিসাবে এই যে ভাস্কর্য বা মূর্তিটি দেখতে পাচ্ছি, এটা তার আন্ডারেই এই কনস্ট্রাকশনটি তৈরি করা হয়েছে। দীনবন্ধু মিত্রের যে বসতভিটা, সেটা কিন্তু ভগ্নপ্রায় দশা। উপরে এমনভাবেই তৈরি করা হয়েছিল এই জায়গাটি। এখন ছাদ নেই, পুরোপুরি বিভিন্ন গাছ ভেঙে পড়েছে ভিতরে। যে গাছগুলো দিয়ে ছাদের তৈরি করা হয়েছিল, সেই গাছগুলো যদিও এখনও অনেকটাই ভালো রয়েছে, দেখা যাচ্ছে এখন অবশ্যই স্ট্রাকচারটা। লাল ইট চুনসরকির গাঁথনি রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এই জায়গার ওই সাইডটায় যে বাড়িটা রয়েছে, ওনার যে বংশধর, সেই বংশধররা এখনও এখানে বসবাস করছেন। ওনাদের এই বংশধররা আরও বড় ছিল, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি। পরবর্তীতে ওটা ভেঙে ওনারা সাইডে ওনাদের জন্য তৈরি করেছে এই জায়গাটা। বন্ধুরা, ইতিহাস
এখানে জীবন্ত, সময় এখানে থমকে দাঁড়িয়েছে। ভাবতেও কেমন লাগে, এই যে ঘাস দেখতে পাচ্ছি আমরা, এই ঘাসেই একসময় এই জায়গা দিয়ে হেঁটেছেন ঐতিহাসিক বিভিন্ন বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র। আর তার যে নীলদর্পণ নাটক, সেই নাটকের মধ্য দিয়ে সর্বপ্রথম মানুষের কাছে পৌঁছে গিয়েছে নীলকর চাষিদের দুঃখ দুর্দশার দিন। একটু বসবো, কারণ অনেক দূর থেকে এসেছি এই জায়গাটায়। অনেক দিনের ইচ্ছা ছিল উত্তর চব্বিশ পরগনার যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখার, আর তেমনই একটি জায়গা এই চৌবেড়িয়ায়। ভাবলেও কেমন লাগছে, এই জায়গা দিয়ে হেঁটেছেন, এই জায়গায় বসবাস করেছেন, বিচরণ করেছেন নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্র। আমার পিছনে যে জায়গাটি রয়েছে সেখানে ভাস্কর্য তার রয়েছে, পরবর্তীতে করা হয়েছে, এবং তার যে বসত ভিটা এবং তার যে বাড়িটা ছিল সেই বাড়িটা বেশ খানিকটা জায়গা নিয়েই এর পেছনে রয়েছে। আর এখন ভগ্নপ্রায় দশায় জায়গাটার, তবে এখানে আসলে একটা ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। জায়গাটার মধ্যে একটা আলাদা একটা কিছু খুঁজে পাওয়া যায়। বেশ শান্ত নিরিবিলি, যদিও রাস্তার পাশে একদমই যান চলাচল করছে সব সময়, তবুও জায়গাটাকে একবার ঘুরে দেখাবো। এর বিল্ডিংয়ের যে স্ট্রাকচার শৈলী দুর্দান্ত ছিল। এই ভদ্রলোক কিন্তু ডাক বিভাগে চাকরি করতেন, এবং তার সুবাদে যেহেতু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, তার ফলে কিন্তু নীল চাষিদের উপর ইংরেজ সরকারের যে অকথ্য অত্যাচার সেগুলো কিন্তু তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন, যার লেখনির মাধ্যমে পরবর্তীতে ফুটে উঠেছে এই বর্বরতা। ভারত মাতার এক সৈনিক শুধুমাত্র অস্ত্র ধরে যুদ্ধ করেননি, তার যুদ্ধ ছিল খাতা কলমে, তার যুদ্ধ ছিল পরবর্তীতে অভিনয়ে ফুটে উঠেছে, যার দাবানল এতটা ছড়িয়ে পড়েছিল যে তৎকালীন বেশ সমস্যার সৃষ্টি হয়েছিল তার এটার জন্য। এবং শুধুমাত্র ইনি নয়, দীনবন্ধু মিত্র নয়, তার সঙ্গে তার এই কালজয়ী নাটকের জন্য জরিমানা পেয়েছিল এবং শাস্তিও পেয়েছিল একজন ইংরেজও বটে। তার পরিবারের লোক রয়েছে, বংশধরা রয়েছে, একটু বংশধরদের সাথেও কথা বলে নেব। চলুন এখন একটু কথা বলে নিচ্ছি। নমস্কার, কেমন আছেন? চলে যাচ্ছে। আমরা এসেছিলাম বেশ দূর থেকেই দীনবন্ধু মিত্রের বাড়ি দেখতে। তার তো এখন ভগ্নপ্রায় দশা। এখন ওনার কততম পুরুষ এখন এখানে আছে? হচ্ছে ওনার চতুর্থ। আমার এক কাকার ছেলে আছে, হাজব্যান্ড ওয়াইফ, একটা ছেলে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। আমরা 4 ভাই, তার মধ্যে এক ভাই মারা গেছে, আমরা 3 ভাই আছি। একটা খুড়তুড়ো ভাইপো আছে, আমার নিজের একটা ভাইপো আছে। এখানে আছি বলতে এই কয়েকজন। এই যেটা দেখতে পাচ্ছি স্থাপত্যটা কি এইটুকুই না আরও ছিল বড়? আরও ছিল, পেছনেও এরকম ঘর ছিল, আরও এগিয়ে এগিয়ে। আচ্ছা, আমরা যেটা দেখি এরকম 4টে মহল ছিল, বুঝলেন? এখানে একটা, ওই পাশে একটা, হ্যাঁ, আবার ঘুরে গিয়ে একটা 4টে ছিল। আর ওই যে ভদ্রমহিলা হেঁটে যাচ্ছে, হ্যাঁ, আমাদের বাড়ির লাগোয়া ছিল একটা কমন বৈঠকখানা, এটা একতলা, সবই একতলা, ও পাশে 2তলা ঘর ছিল। সেই বৈঠকখানাটা খুব ভগ্নদশা হয়ে যায়, সাপ খোপের আড্ডা হচ্ছে বলে থাকাও যায় না। আমরা তখন ওটাকে ভেঙে দিলাম, এই বছর 3 আগে, 4 বছর। গভর্নমেন্টের কোনো উদাসীনতা, সব গভর্নমেন্টই এক, অল আর সেম টু আস। প্রতিশ্রুতি, গাল ভরার কথা কিচ্ছু। মানে আর্কিওলজিক্যাল ইন্ডিয়া থেকে, এখানে সার্ভে অফ ইন্ডিয়া থেকে এর আন্ডারে এটা এখন পড়ে না নাকি? ওরা না না না, adapt ওরা করেনি? বলেছিল মাঝে, আপনার প্রথম বলি বিধানরার আমলে গভর্নমেন্ট চেয়েছিল, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে আমার বাবাদের জেনারেশন দেয়নি, যে আমরা নিজেরা করব। আচ্ছা, তারপর আস্তে আস্তে ফ্যামিলি বড় হয়ে গেছে, সবাই দায় এড়াতে চাই, হলো না। 1978 সালে ওনার জন্মশতবর্ষে একটা কমিটি হয়েছিল, বাবা ছিলেন সেই কমিটির চেয়ারম্যান। আচ্ছা, সিপিএম এলো, কেবল এসছে 78 সালে, অশোক মিত্র এলেন, উনি এলেন, মালা দিলেন। বাবা বললেন যে দেখুন, আগে তো আমরা দিইনি, এখন আমরা দিতে চাইছি, কিছু একটা করুন। বলে আমি কথায় না কাজে করে দেখাবো। উনি তো ওই ধরনের লোক। আচ্ছা, চলে গেল। আনফর্চুনেটলি বলবো, 80 সালে উনি আবার এখানে এসেছি। বাবা তখন আবার বললেন যে আপনি তো বলে দিলেন, 2 বছরে তো কিছুই হলো না, এবারে হবে। তারপরে কী হলো, তো উনি আর মন্ত্রী থাকলেন না। তো এই হচ্ছে, এই পর্যন্তই রয়েছে। এই পর্যন্ত রয়েছে। তারপর এরা নাকি বললো এটা হেরিটেজ হবে,
বলেছে, এসেছিল, তারপরে আর কোনো কমিউনিকেশন নেই। মানে আপনারা আপনাদের পক্ষ থেকে চাইছেন যে সরকার এটাকে আমরা তো হেরিটেজের সবসময় আন্ডারে নিলে একটা কোনো বাড়ি অসুবিধা আছে। নেই। এখানে এখন হেরিটেজের আন্ডারে নিলে সে কতটা জায়গা রয়েছে, নাকি এই জায়গাটুকু যেটুকু দেখতে না পাচ্ছি না, এইটুকুই যাবে? পেছনেও পাবে, পেছনেও জায়গা আছে। এখানে প্রায় আপনার 15 কাঠা জায়গা আছে। ছিল নাকি পরবর্তীতে এখান দিয়ে রোড গিয়েছে? না না, এই রাস্তা একটা রাস্তা ছিল, কাঁচা রাস্তা, গরু গাড়ি চলতো, হ্যাঁ, হ্যাঁ। বিফোর পার্টিশন। স্বাধীনতার পরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই রাস্তাটা। এই রাস্তাটা হলো, মানে উনি যখন ছিলেন তখন এই রাস্তাটা এখানে গরুর গাড়ি চলতো। গরুর গাড়ি চলতো, পরবর্তীতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আন্ডারে এই রাস্তাটা চলে এবং এলো। আপনার হয়েছে, দীনবন্ধুবাবুর সময় এই ঘরে বসেও লিখেছেন। হ্যাঁ। আবার যে নদীটার কথা বলছি, যমুনা খাল, নৌকায় করে গাইঘাট হয়ে গোবরডাঙ্গা ট্রেন যোগে কলকাতায় যেতেন, ওই নদী পথেও লিখেছেন। আচ্ছা, ওনার লেখনী যে শুধু একটা জায়গায় বসে তা না, এখানেও লিখেছেন, ওখানেও লিখেছেন। সেই যমুনা যে খালটার কথা বলছেন, ওটা অ্যাকচুয়ালি নদী নয়, না, ওটা একটা নদী না, খাল। খাল। তো এটা ওটা এখান থেকে গভর্নমেন্টের খাতা আছে পার্বতী খাল, আমরা বলি যমুনা। যমুনা তো ওয়েস্ট বেঙ্গলে নেই, এ তো ওই এলাহাবাদী। গোবরডাঙ্গার ওখান দিয়েও যে এটা গিয়েছে জমিদার বাড়ির পাশ দিয়ে, হ্যাঁ, ওইটাই মিশেছে। আচ্ছা, ওটা তো কোনো নদীতে এক জায়গায় থাকে না, ঘুরতে ঘুরতে মিশে যায়। এর মধ্যে নেওয়া উচিত ওদের নেওয়া সার্ভে উচিত, অফ ইন্ডিয়া। তা ওদের সম্পর্কে আপনার একটা মেসেজ যদি দিতেন, বলতেন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, এবং যদি সেটা বলতেন যে হ্যাঁ, এটা করলে ভালো ঘটনাটা কি, হতো। আমি তো বললাম প্রথম, আমি হচ্ছি, আমার প্রপিতামহ ছিল দীনবন্ধু মিত্র। দীনবন্ধু। এইবারে এখানে বন্ধু এক এইচডিএস ছিলেন, সম্ভবত এটা 89 পি রমেশ কুমার। উনি খুব চেষ্টা করেছিলেন, পারেননি। যাওয়ার আগের দিন কোনো কারণে এসেছিলেন, বললেন দেখুন আমি পারলাম না, অনেক চেষ্টা করলাম, আমি বারবার চিঠি লিখছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট থেকে আমাকে কোনো রেসপন্সই করা হয়নি। রেসপন্স করছে না। তারপর আমার সাথে ওনার দেখা হয়েছিল নদিয়া এডিএম, বলে কী খবর, আলাম স্যার একই অবস্থা। আমরা চাইছি এখানে সংস্কার একটা লাইব্রেরি করুক, তার যে ব্যবহৃত জিনিসগুলো বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে ওখান থেকে আনা হোক। হ্যাঁ, এখানে কিছু নেই, একমাত্র একটা ছবি আছে এই সময়, অন্তত একটা মিউজিয়াম তো যেতেই পারে। কিছু করা হোক, বা বাচ্চারা খেলা জায়গা করলো, লোকজন এলো, বসলো, দেখলো, ঘুরলো ফিরলো। কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে উদাসীন। মানে আমি যে পার্টিকুলার একটা পার্টিকে বলবো তা না, আগে একটা গভর্নমেন্ট ছিল, এদিকে একটা গভর্নমেন্ট হয়েছে, কিন্তু কেউ এই ব্যাপারটা নিয়ে ভাবছে। ইভেন লোকাল যারা পার্টি লিডার বলুন, অফিসিয়াল যারা এমএলএ এমপি, তাদের মধ্যে ভাবনা চিন্তা নেই। আমরা তার প্রতিফলন দেখি। প্রতিফলন আর তার দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ, অনেক আগেই সংরক্ষণের দরকার ছিল। এগুলো আপনি এখানে দাঁড়াতে পারতেন না। হ্যাঁ, আমি বিশেষ করে আমি এখানে ছিলাম না, এই রিটায়ার হয়ে আসার পর 1 বছর আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আচ্ছা, এই যে যে ইয়াটা রয়েছে, এটা কি ছিল, কোনো বেদি? এটা শহীদ বেদি, শহীদ বেদি। 1978 সালে হয়েছিল এটা। ওই যেবার ওনার সার্ধ শতবর্ষ হলো, ওই মালা ফালা দেবেন, বিভিন্ন লোক আসবে, তখন এটা করা হয়েছিল। তখন ওটা তার উদ্দেশ্যে করা হয়েছিল। এখানে অসংখ্য মালা দিয়েছে। এর জন্য মোটামুটি আপনি যখন এলেন বাড়িতে, তারপরেই দেখাশোনা করে এই জায়গাটা এরকম এই একটা জায়গাটা এখন পরিবেশে আপনি এনেছেন। দাঁড়িয়ে কথা বলতে পারছেন, এখানে বসতেও পারেন। আসে অনেক লোকই আসে, সবাই একটা আফসোস নিয়ে যায়। কি বলবো, একটা চাওয়া পাওয়া থাকে। আমরা এসেছিলাম দূর থেকে, আমরা তো শুধু Definitely, আমি যদি দূরে কোথাও এরম যাই, আমি তো চাইবো যে সেই জায়গাটা যেন সুন্দর ঝকঝকে থাকে। একটা মানে না হলে তার কিছু স্মৃতির স্মৃতি- জিনিস বা তার ব্যবহার্য বা তার কিছু জিনিস আমরা দেখতে চাই অন্তত এসে, সেটাও তো আমাদের চাহিদা থাকেই। সত্যি কথা বলতে গেলে এখন যারা লিডার হয় তাদের ল্যাক অফ, কি বলবো, সেন্স বলুন, যাই বলুন, আছে। এটা রয়েছে উত্তর 24 পরগনার চৌবেড়িয়াতে, বনগাঁ থেকে প্রায় 34 কিলোমিটার দূরে। এই যে রাস্তা, চৌবেড়িয়া যে বাজার রয়েছে, বাজার যে রাস্তা রয়েছে, এই রাস্তার আগে, রাস্তার পাশেই এমনভাবেই সংরক্ষিত অবস্থায় রয়েছে দীনবন্ধু মিত্রের বাড়ি। আর তোমরা যারা এই জায়গাটা আসতে চাচ্ছ চৌবেড়িয়াতে, তাদের আসার জন্য বলবো বনগাঁ থেকে গোপালনগর হয়ে এই চৌবেড়িতে চলে আসতে পারবে। বনগাঁ থেকে গোপালনগর যে মন্দির রয়েছে, মা কালীর মন্দির, মায়ের মন্দিরের ঠিক অপোজিট সাইড বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাইডের গলি দিয়ে চলে আসতে পারবে। ওখান থেকে 13 থেকে 14 কিলোমিটার পরে চৌবেড়িয়া বাজারের ঠিক আগেই রাস্তার ডান সাইডে রয়েছে এই যে দীনবন্ধু মিত্রের এই বাড়িটা। তার মানে যারা বনগাঁ থেকে আসছো, বাইকে করে আমি এসেছি, তোমরা যদি আসো ওখান থেকে অটো বা টোটো ভাড়া করেও নিতে পারো। এখানে রয়েছে দীনবন্ধু মিত্রের বাড়ি। ওদিকে গোপালনগরের ভেতরে রয়েছে
বিশিষ্ট কথাসাহিত্যিক দীনবন্ধু মিত্রের বাড়ি। এই দুটো জায়গা ঘুরে দেখতে পারো, একটা দিনেই কভার করে ফেলতে পারবে। দারুণ লাগবে এই সব ঐতিহাসিক চরিত্র আর কালজয়ী এই সব মানুষের যে বসতভিটা সেটা দর্শন করে। বন্ধুরা, এখন ফিরে যাচ্ছি এখান থেকে, চৌবেড়িয়া থেকে দীনবন্ধু মিত্রের বাড়ি থেকে প্রায় 10 তোমাদের দেখালাম এবং তার পরিবারের লোকের সঙ্গে কথা বলেও জানতে পারলাম যে তারা অনেকবার চেষ্টা করেছে যাতে বাড়িটাকে সংরক্ষণ করা হোক সরকারের পক্ষ থেকে, যদিও কোনো কারণে হয়ে ওঠেনি। আর তার জন্য উনি ক্ষোভও জানালেন, প্লাস আর্জি জানালেন। তোমরা ভিডিওটাকে শেয়ার করো যাতে মোটামুটি মানুষের কাছে পৌঁছায় এবং এই অমর সৃষ্টি স্রষ্টা দীনবন্ধু মিত্রের যে বসত বাড়ি যেটা রয়েছে এটা যেন কোনো একটাভাবে সংরক্ষণ করা হয় এবং এখানে অন্তত একটা মিউজিয়াম অন্তত আশা করাই যেতে পারে।